রহস্য গল্প চ্যানেলে আজকের কাহিনী প্রফেসর শঙ্কু ও ইজিপসীয় আতঙ্ক। লেখক সত্যজিৎ রায়। পোর্ট সেইডের ইম্পেরিয়াল হোটেলের 5 নম্বর ঘরে বসে আমার ডায়েরি লিখছি। এখন রাত 11:30। এখানে বোধহয় অনেক রাত অবধি লোকজন জেগে থাকে, রাস্তায় চলাফেরা করে, হইহল্লা করে। আমার পূর্ব দিকের খোলা জানলাটা দিয়ে শহরের গুঞ্জন ভেসে আসছে। 10টা অবধি একটা ভ্যাপসা গরম ছিল, তারপর থেকে একটা ঝিরঝিরে হাওয়া বইতে শুরু করেছে সুয়েজ ক্যানেলের দিক থেকে। আমার ইজিপ্টে আসা কতদূর সার্থক হবে জানি না, তবে আজ সারাদিনে যেসব ঘটনা ঘটেছে তাতে কিছুটা আশাপ্রদ বলেই মনে হচ্ছে। অনেকদিন থেকে এদিকটায় একটা পাড়ি দেওয়ার ইচ্ছে ছিল। আমার তো মনে হয় যে কোনো দেশের যে কোনো বৈজ্ঞানিকেরই ইজিপ্টে ঘুরে যাওয়া উচিত। আজ থেকে 5,000 বছর আগে এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবতে সত্যিই অবাক লাগে। এ নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে। এদের কেমিস্ট্রি, এদের গণিত বিজ্ঞান, এদের চিকিৎসাশাস্ত্র সব কিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল। সব থেকে অবাক লাগে এদের মামির ব্যাপারটা। মৃতদেহকে এমন এক আশ্চর্য রাসায়নিক উপায়ে ব্যান্ডেজ বন্ধ অবস্থায় কাঠের কফিনে শুইয়ে দিত যে 5,000 বছর পরেও সেই ব্যান্ডেজ খুলে দেখা গেছে মৃতদেহ পচা তো দূরে থাকুক, তার কোনো রকম বিকারই ঘটেনি। এর রহস্য আজ অবধি কোনো বৈজ্ঞানিক উদ্ঘাটন করতে পারেননি। ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিক ডক্টর জেমস সামারটন, যে বর্তমানে ইজিপ্টের বুবাস্টিস অঞ্চলে এক্সক্যাভেশন চালাচ্ছেন, সে খবর গিরিডিতে থাকতেই পড়েছিলাম। এই প্রত্নতাত্ত্বিক দলটির সঙ্গে আলাপ করে নেওয়ার উদ্দেশ্য প্রথম থেকেই ছিল। সামারটনের লেখা ইজিপ্ট সম্বন্ধে বইগুলো সবই পড়ে নিয়েছিলাম। 3 বছর সাহারা এক্সক্যাভেশনের ফলে 4th ডাইনাস্টির রাজা খেরোটেপের সেই আশ্চর্য সমাধিকক্ষ সামারটনই আবিষ্কার করেছিলেন। এই সামারটনের সঙ্গে ইজিপ্টে পদার্পণ করার কয়েক ঘন্টার মধ্যেই যেমন আশ্চর্যভাবে আলাপ হবে তা কে জানত। সকালে হোটেলে এসে আমার ঘরের ব্যবস্থা করে গিয়েছিলাম ম্যানেজারের কাছে সামারটনের খোঁজ নিতে। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে খবরের কাগজ থেকে দৃষ্টি তুলে আমার দিকে চেয়ে বললেন, আপনিও কি একই ধান্দায় এসেছেন নাকি? বলার ভঙ্গিটা আমার ভালো লাগলো না। বললাম, কেন বলুন তো? ম্যানেজার বললেন, তাই যদি হয় তাহলে আপনাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি। নইলে সামারটনের যা দশা হয়েছে আপনারও ওই জাতীয় একটা কিছু হবে আর কি। কি হয়েছে সামারটনের? উপযুক্ত শাস্তি হয়েছে, আবার কি। মাটি খুঁড়ে প্রাচীন সমাধি মন্দিরে অনধিকার প্রবেশের ফলভোগ করেছেন তিনি। অবশ্য বেশি দিন কষ্ট পেতে হবে না বোধ হয়। স্ক্যারাব পোকার কামড় খেয়ে কম মানুষই বাঁচে। স্ক্যারাব বিটেলের কথা বইয়ে পড়েছি। গুবরে জাতীয় পোকা, পুরাকালে ইজিপসীয়রা দেবতা বলে মান্য করত। আরও কিছু প্রশ্ন করে জানতে পারলাম, গতকাল বুবাস্টিসে এক্সক্যাভেশনের কাজ করতে করতে সামারটন হঠাৎ নাকি চিৎকার করে পড়ে যান। তার সাঙ্গপাঙ্গরা ছুটে এসে দেখে সামারটন তার ডান পায়ের গুলিটা আঁকড়ে ধরে যন্ত্রণায় মুখ বিকৃত করে পড়ে আছেন আর বলছেন, দ্যাট বিটার, দ্যাট বিটার। পোকাটিকে নাকি খুঁজে পাওয়া যায়নি। সামারটনকে তৎক্ষণাৎ পোর্ট সেইদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার অবস্থা নাকি বেশ সঙ্গীন। খবরটা পেয়ে আর বিলম্ব না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম আমার তৈরি ওষুধ মিরাকিউরল। দেশে কত যে করাত, কেউটের ছোবল খাওয়া ওর কাঁচরা বিচের কামড় খাওয়া লোক এই ওষুধের এক ডোজ খেয়েই চাঙ্গা হয়ে উঠেছে, তার ইয়ত্তা নেই। হাসপাতালে গিয়ে দেখি সাহেবের সত্যিই সংকটাপন্ন অবস্থা, কিন্তু আশ্চর্য মনের জোর ভদ্রলোকের। এই অবস্থাতেও শান্তভাবে খাটে শুয়ে আছেন। কেবল মাঝে মাঝে আচমকা ভ্রুকুঞ্চন ও মুখ ও বিকৃতিতে তার অসহ্য যন্ত্রণা প্রকাশ পাচ্ছে। আমি নিজের পরিচয় দিয়ে তার একজন অনুরাগী পাঠক হিসেবে তার দর্শন পাওয়ার জন্য ঘরে ঢুকেছিলাম, কিন্তু অবাক হয়ে গেলাম যে ভদ্রলোক আমার নামে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, এই যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় ক্ষীণ কণ্ঠে তিনি আমাকে জানালেন যে আমার লেখা বিজ্ঞান বিষয়ক অনেক বই তার পড়া, এবং ভূত প্রেতের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমার যে মৌলিক গবেষণামূলক একটি বই আছে সেটা নাকি তার একটি অতি প্রিয় বই। আমার ওপর এই আস্থার দরুনই বোধহয় আমার ওষুধটা খেতে তার কোনো আপত্তি হলো না। আমি যখন হোটেলে ফিরছি তখন বেলা 11:30। বিকেল 3টের সময় কিছু আগে খবর এলো সামারটন অনেকটা সুস্থ বোধ করছেন। জ্বর নেই, শরীরের নীল ভাবটা কেটে উঠেছে, যন্ত্রণাও অনেকটা কম।
আগামীকাল সকালের মধ্যে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। কাল সকালে সামারটনের সঙ্গে দেখা করে কয়েকদিনের জন্যে তার সঙ্গ নেওয়ার প্রস্তাবটা করতে হবে। 8ই সেপ্টেম্বর, রাত 12টা। আজ ভোরে উঠেই হাসপাতালে গিয়েছিলাম। সামারটন একেবারে সুস্থ। গুবরের কামড়ের দাগটা পর্যন্ত আশ্চর্যভাবে একদিনেই মিলিয়ে গেছে। আমার ওষুধের গুণ দেখে আমি নিজেই অবাক। কিসব অদ্ভুত জিনিসের সংমিশ্রণে এই ওষুধ তৈরি হয়েছে সেটা আর সামারটনকে বললাম না। বিশেষত গলদা চিংড়ির গোঁফের কথাটা বললে হয়তো তিনি আমাকে পাগলই ঠাওরাতে বসতেন। যাই হোক, আমার প্রতি সামারটনের কৃতজ্ঞতার শেষ নেই। এক্সক্যাভেশনে সঙ্গ নেওয়ার কথাটা আমাকে আর বলতে হলো না, উনি নিজেই বললেন। আমিও অবশ্য তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ইনিও দেখলাম মামির ব্যাপারে বিশেষ অনুসন্ধিৎসু। শুধু তাই নয়, এই যে সব ভূগর্ভস্থ প্রাচীন সমাধি মন্দিরে প্রবেশ করে ও তার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা, এর ফলে যে কোনো প্রাচীন অভিশাপ সামারটন বা তার দলভুক্ত কাউকে স্পর্শ করে যে তার অনিষ্ট করে হতে পারে, এই বিশ্বাসও যে সামারটনের আছে। যে গুবরে পোকাটি তাকে কামড়েছে তাঁর ধারণা সেটি হলো সেই স্ক্যারাব গুবরে, যাকে নাকি ইজিপশিয়ারা পুজো করত। সামারটন যে মন্দিরে কাজ করছেন তার দেওয়ালেও নাকি এই কুবরেরই খোদাই করা প্রতিমূর্তি রয়েছে। ইজিপশিয়ারা যে জন্তু, জানোয়ার, মাছ, পাখি অনেক কিছুকেই দেবতার অবতার বলে পুজো করত, সে তথ্য আমারও জানা ছিল। আমি সামারটনকে বললাম, কোন একটা জায়গায় নাকি এক্সক্যাভেশনের ফলে একটা বিড়ালের সমাধি মন্দির পাওয়া গেছে। সামারটন বললেন, আরে সে তো এই বুবাস্টিসেই, আমি এখন যেখানে কাজ করছি সেখানে। অবশ্যই এটা অনেক দিনের আবিষ্কার। শতখানেক বিড়ালের সমাধি রয়েছে সেই ঘরটায়। ঠিক মানুষকে যেভাবে মামিফাই করে কফিনে বন্ধ করে রাখা হতো, বেড়ালকেও ঠিক সেইভাবে রাখা হয়েছে। বেড়াল ছিল নেফদেত দেবীর অবতার। আমি স্থির করলাম সময় ও সুযোগ পেলে এই বিচিত্র সমাধিকক্ষ দেখে আসব। বেড়াল আমার অতি প্রিয় জিনিস। বাড়িতে আমার পোষা বেড়াল নিউটনকে রেখে এসেছি। তার কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায়। সামারটনের সঙ্গে দেখা করে যখন হোটেলে ফিরছি তখন বেলা বেড়ে গিয়ে বেশ গনগনে রোদ উঠেছে। হোটেলের সামনে একটা স্থানীয় লোক আমায় দেখে আমার দিকে এগিয়ে এলো। লোকটা লম্বা 6 ফুটের ওপর, গায়ের রং পোড়া তামাটে, চুল ছোট করে ছাঁটা ও পাকানো, চোখ দুটো কোটরে বসা, চাহনি তীক্ষ্ণ ও নির্মম। লোকটা এগিয়ে এসে তার ডান হাতটা অত্যন্ত উদ্ধতভাবে আমার কাঁধের ওপর রাখল। তারপর আমার দিকে নিষ্পলস্ক দৃষ্টি রেখে ভাঙা ইংরেজিতে বলল, আপনাকে তো ভারতীয় বলে মনে হচ্ছে, তবে আপনি এই শ্বেতাঙ্গ বর্বরদের দলে ভিড়ছেন কেন? আমাদের দেশের সব পবিত্র প্রাচীন জিনিস নিয়ে আপনাদের এত কি মাথা ব্যথা? আমি পাল্টা বিরক্তির ভাব দেখিয়ে বললাম, কেন, তাতে কি হয়? প্রাচীন জিনিস নিয়ে মাথা ঘামালেই কি তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়? আপনি জানেন আমি প্রাচীন ইজিপশীয় সভ্যতার প্রতি কতখানি শ্রদ্ধা নিয়ে দেশে এসেছি? লোকটার চোখ দুটো যেন জ্বলজ্বল করে উঠল। তার ডান হাতটা তখনও আমার কাঁধে। সেই হাত দিয়ে একটা চাপ দিয়ে সে বলল, শ্রদ্ধা এক জিনিস, আর শাবল লাগিয়ে মাটি খুঁড়ে পবিত্র সমাধির পক্ষে প্রবেশ করে মৃত ব্যক্তির আত্মার অবমাননা করা আর এক জিনিস। সামারটন সাহেব কোথায় কাজ করছেন তা জানেন? জানি, বুবাস্টিসে চতুষ্ট দায়রাষ্ট্রীর রাজা থ্রেফেসের আমলে একটি সমাধি কক্ষে। সেইখানে আমার পূর্বপুরুষদের সমাধি আছে, সেটা আপনি জানেন? আমি তো হো হো করে হেসে উঠে বললাম, আপনি দেখছি আপনার 1400 পুরুষ অব্দি খবর রাখেন। লোকটা যেন আরো ক্ষেপে উঠল। তার ডান হাত দিয়ে আমার কাঁধে একটু ঝাঁকুনি দিয়ে বলল, রাখি কি না রাখি তা ওইসব মন্দিরে আর একটু ঘোরাঘুরি করে দেখুনি না, তাহলেই টের পাবেন। এই বলে লোকটা আমায় ছেড়ে হনহনিয়ে রাস্তার দিকে চলে গিয়ে ভিড়ের সঙ্গে মিশে গেল। আমিও হাঁপ ছেড়ে আমার ঘরে চলে গেলাম। সামারটন কালকেই ফিরে যাবেন তার কাজের জায়গায় এবং আমি যাব তার সঙ্গে। জিনিসপত্র এইবেলা গোছগাছ করে রাখা ভালো। মনে মনে একটা উত্তেজনা অনুভব করছিলাম। সেবার নীলগিরি অঞ্চলে প্রাগৈতিহাসিক জানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময়ও ঠিক এইরকম হয়েছিল। বেড়ালের সমাধি ভাবলেও হাসি পায়।
কাল সামারটনকে এই উদ্ধত স্বভাব আধ প্যাগলা ঢ্যাঙা লোকটার কথা বলতে হবে। আমার মনে হয় ব্যাপারটা আর কিছু নয়, আসলে এইসব পূর্ণ মন্দিরে অনেক সময় মূল্যবান পাথর বসানো সব গয়নাগাটি পাওয়া যায়। এইসব স্থানীয় লোকরা তা ভালোভাবেই জানে, এবং এরা হয়তো মনে করে যে হুমকি দিয়ে, অভিশাপের ভয় দেখিয়ে নিরীহ প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে এই পাথর বসানো জিনিসের কয়েকটা আদায় করে নিতে পারবে। তবে লোকটা যদি বেশি জ্বালাতন করে, তাহলে আমি স্থির করেছি ওকে হাঁচিয়ে মারব। আমার স্নাপগান বা নস্যাস্ত্রটা সঙ্গে এনেছি। নাকে তাক করে মারলে 2 দিন ধরে অনর্গল হাঁচি চলবে। তারপর দেখব বাবাজি আর বিরক্ত করতে আসে কিনা। 10ই সেপ্টেম্বর। আমরা কাল সকালে বুবাস্টিসে এসে পৌঁছেছি। সামারটনের সঙ্গে কাল দুপুরে সদ্য খনিত 4000 বছরের পুরনো সমাধিকক্ষে নেমেছিলাম। এ যে কি অদ্ভুত অনুভূতি, তা লিখে বোঝানো দুষ্কর। একটা সংকীর্ণ সিঁড়ি দিয়ে সংকীর্ণতর সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঘরটায় প্রবেশ করতে হয়। সামারটনের অনুমান এটা কোনো উচ্চপদস্থ রাজকর্মচারীর সমাধিকক্ষ। বেশ বড় একটি ঘরের মাঝখানে কারুকার্য করা কাঠের কফিন। ঘরের চারিদিকে আরও ছোট ছোট সারবাঁধা সব ঘর, তার প্রত্যেকটির মধ্যে একটি করে কফিন। এতে নাকি এই গণ্যমান্য ব্যক্তির পরিবারসদ্বর্গের মৃতদেহ রয়েছে। ইজিপশিরাও বিশ্বাস করত মৃত ব্যক্তির আত্মা নাকি মৃতদেহের আশেপাশেই ঘোরাফেরা করে, এবং জীবন্ত ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রায় যা কিছু প্রয়োজন হয়, এইসব মৃত আত্মারও নাকি সেই সবের প্রয়োজন হয়। তাই কফিনের পাশে দেখলাম খাবার পাত্রে খাদ্যদ্রব্য, মদের পিপেতে মদ, পোশাক আশাক, প্রসাধনের জিনিস, খেলাধুলার সরঞ্জাম সবই রাখা আছে। সামারটন একটা কফিনের ডালা খুলে তার ভেতরের মামিটা আমায় দেখিয়ে দিলেন। হাত দুটো বুকের ওপর জড়ো করা, মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে আবৃত। ডালা খুলতে একটা উগ্র গন্ধ নাকে প্রবেশ করল। আমি অবাক বিস্ময়ে মৃতদেহটি দেখতে লাগলাম। কত বইতে পড়েছি এই মামির কথা। মামির বুকের ওপর সেই 4000 বছরের পুরনো প্যাপাইরাস কাগজে ইজিপশীয় হায়ারোগ্লিফিক ভাষায় কি যেন লেখা আছে। এ ভাষা আমার জানা নেই। সামারটন অবশ্যই জানেন, কিন্তু আধুনিক ভাষার মতো তো আর গড়গড় করে পড়া যায় না। এ ভাষা বুঝতে সময় লাগে। সামারটন বললেন, এই প্যাপাইরাসে মৃত ব্যক্তির পরিচয় রয়েছে। শুধু যে নামধাম তা নয়, কবে কিভাবে মৃত্যু হয়েছে তাও লেখা রয়েছে। সারাদিন সমাধিকক্ষে ঘোরাঘুরির পর সন্ধ্যের দিকে তাঁবুতে ফেরার পথে সামারটন আমাকে জিজ্ঞেস করল, তুমি তো মনে করো ভূত প্রেত বা অলৌকিক সব কিছুই একটা বৈজ্ঞানিক ব্যক্তি আছে, তাই না? অন্তত তোমার বই পড়ে তো তাই মনে হয়। আমি বললাম, সেটা ঠিকই, তবে আমি এটাও মানি বিজ্ঞান যেমন অনেক দিকে এগোতে পেরেছে, তেমনি আবার অনেক কিছুর হদিশ এখনো পর্যন্ত পায়নি। এই যেমন স্বপ্ন কেন দেখে মানুষ, এই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে আমি বিশ্বাস করি 25 কি 50 কি অন্তত 100 বছরের মধ্যে জগতের সব রহস্যের কারণই বৈজ্ঞানিকরা জেনে ফেলবেন। সামারটন একটু ভেবে বললেন, এই যে প্রাচীন সমাধিকক্ষে আমরা প্রবেশ করছি, এখানকার অনেকের মতে তাতে নাকি আমাদের প্রতি মৃত ব্যক্তির আস্থা অসন্তুষ্ট হচ্ছে। এমনকি তারা নাকি আমাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করছে। হয়তো একদিন আমাদেরই এই পাপের ফল ভোগ করতে হবে। কথাটা শুনে আমি হেসে ফেললাম, কারণ সেদিনের সেই পাগলটার কথা আমার মনে পড়ে গেল। সামারটন লোকটার কথা বলতে তিনিও হেসে ফেললেন, বললেন, আরে ও তো প্রথম দিন থেকেই আমার পেছনে লেগেছে, আমাকেও হুমকি দিয়েছিল এসে। ও আর কিছু না, কিছু বকশিস পেলে ও আর জ্বালাতন করবে না। আমি বললাম, তা তো দিয়ে দিলেই পারেন, আপদ বিদেয় হয়। সামারটন মাথা নেড়ে বললেন, এইসব ছেঁচড়া লোকগুলোর পেছনে অর্থ ব্যয় করার ইচ্ছে নেই আমার। এতে ওদের লোভ আরও বেড়ে যায়। ভবিষ্যতে যারা এইসব কাজে এখানে আসবেন, তাদের কথাও তো ভাবতে হবে আমাদের। তার চেয়ে সম্পূর্ণ অগ্রাহ্য করাই ভালো। কিছুদিন বিরক্ত করে লাভের আশা নাই রেখে আপনিই সরে পড়বে। তাঁবুতে ফিরে শরবত খেয়ে ঠান্ডা হয়ে একটা ক্যানভাসের ডেক চেয়ার নিয়ে বাইরে বসলাম। পশ্চিম দিকে চেয়ে দেখি অস্তগামী সূর্যের সামনে গিজার পিরামিডটা ঘাড় ও ধূসর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পিরামিড যে প্রাচীন যুগে কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা আজও বোঝা যায়নি। তাঁবুর উত্তর দিকে এক লাইন খেজুর গাছ, তার একটার মাথায় দেখলাম গোটা তিনেক শকুনি
থুম হয়ে বসে আছে। শকুনিকেও নাকি পুরাকালেরা দেবতার অবতার বলে মনে করত। আশ্চর্য জাত ছিল এই প্রাচীন ইজিপশীয়রা। শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক, আজকে দ্বিতীয় ভাগ। 12ই সেপ্টেম্বর। আজ সামারটন একটা প্রস্তাব করে আমাকে একেবারে হকচকিয়ে দিলেন, এবং প্রস্তাবটা শুনে আমিও বুঝতে পারলাম যে মৃত্যুর কবল থেকে তাকে রক্ষা করার জন্যে তিনি আমার প্রতি কী গভীরভাবে কৃতজ্ঞ। সারাদিন বুবাস্টিসের বেড়ালের সমাধিকক্ষ দেখে সন্ধ্যের দিকে যখন তাঁবুতে ফিরছি, তখন পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে সামারটন হঠাৎ বললেন, শ্যাঙ্কু, তুমি আমার জন্যে যা করেছ তার প্রতিদানে আমি কি করতে পারি সেই চিন্তাটা কদিন থেকেই আমায় ভাবিয়ে তুলেছিল। আজ একটা উপায় আমার মাথায় এসেছে, সেটা তোমার মনোপুত হয় কিনা জানা দরকার। এই পর্যন্ত বলে সামারটন একটু দম নেওয়ার জন্য থামলেন। গুবরের কামড় যে ভেতরে ভেতরে তাকে বেশ দুর্বল করে দিয়েছে সেটা বুঝতে পারা যায়। কিছুটা পথ চলার পর সামারটন বললেন, তোমার তো মমি নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে। ধরো যদি আমার আবিষ্কৃত মামিগুলোর একটা তোমাকে দেয়া যায়, তুমি কি খুশি হবে না অখুশি হবে? আমি প্রস্তাবটা শুনে এমন অবাক হয়ে গেলাম যে আমার প্রথমে মুখ দিয়ে কোনো কথাই সরল না। আমার এক্সপেরিমেন্টের জন্য একটা নিজস্ব মামি নিয়ে দেশে ফিরতে পারবো, এই আমার স্বপ্নেরও অতীত। কোনো মতে ঢোক গিলে বললাম, একটা মামি নিয়ে যেতে পারলে তো আমার এই অভিযান সম্পূর্ণ সার্থক হবে বলেই আমি মনে করি, এবং এই ঘটনা যদি ঘটে তাহলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সামারটন মুচকি হেসে বললেন, তুমি কি চাও, বেড়াল না মানুষ? আমার গবেষণার জন্য অবশ্যই বেড়াল আর মানুষের কোনো তফাৎ হতো না, কিন্তু আমার প্রিয় নিরীহ নিউটনের কথা ভেবে কেন জানি বিড়ালের মামি সঙ্গে নিতে মন চাইল না। নিউটন সবসময় আমার ল্যাবরেটরির আশেপাশে ঘুরঘুর করে। হঠাৎ একদিন 4000 বছরের পুরনো বেড়ালের মৃতদেহ সেখানে দেখলে তার যে কী মনোভাব হতে পারে সেটা অনুমান করা কঠিন। আমি তাই বললাম, মানুষই প্রেফার করব। সমার্টন বললেন, বেশ তো, কিন্তু নেবে যখন একটা ভালো জিনিস নাও। বুবাস্টিসেই বেড়ালের কবরস্থানের কাছে আর একটা সমাধিকক্ষ আমি আবিষ্কার করেছি, যাতে প্রায় 30 জন মানুষের মামি রয়েছে। এরা যে কী ধরনের লোক ছিল সেটা এখনো বুঝতে পারা যায়নি। আমার মনে হয় এদের মৃত্যুর ব্যাপারে কোনো রহস্য জড়িত আছে। এদের কফিনে প্যাপাইরাস কাগজে যে হায়ারোগ্লিফিক লেখা আছে তার মধ্যেও একটা যেন বিশেষত্ব আছে, আমি এখনো পড়ে উঠতে পারিনি। তোমাকে এই 30টির মধ্যে একটি কফিন দিয়ে দেবো, কিন্তু তার ভেতর থেকে লেখাটা আমি বার করে নেব। তারপর দেশে ফিরে গিয়ে পাঠোদ্ধার করে তোমায় পাঠিয়ে দেবো। তার মধ্যে তুমি যা গবেষণা চালানোর তা চালিয়ে যেও, এবং তোমার ফাইন্ডিং আমাকে জানিয়ে দিও। মামির রাসায়নিক রহস্য তুমি যদি উদ্ঘাটন করতে পারো তাহলে হয়তো একদিন নোবেল প্রাইজও পেয়ে যেতে পারো। আমার আর ইজিপ্টে থাকার কোনো প্রয়োজন নেই। সামারটনের দেয়া কফিনটি প্যাকিং কেসে ভরে জাহাজে নিয়ে দেশে ফিরতে পারলেই আমার মনস্কামনা পূর্ণ হবে। তারপর গবেষণার জন্য তো অফুরন্ত সময় পড়েই আছে। সত্যি সামারটনের বদান্যতার কোনো তুলনা নেই। আসলে বৈজ্ঞানিকরা ভিন্ন দেশবাসী হলেও তারা কেমন যেন পরস্পরের প্রতি একটা আত্মীয়তা অনুভব করে। সামারটনের সঙ্গে আমার 3 দিনের আলাপ, কিন্তু মনে হচ্ছে যেন তিনি আমার বহুকালের পরিচিত। 15ই সেপ্টেম্বর। আজ সকালে পোর্ট সেইরে ফিরেছি। এসেই এক বুদঘুটে ঘটনা। আমার হোটেলের কাছে একটা বড় দোকান থেকে একটা চামড়ার পোর্টফোলিও কিনে রাস্তায় বেরোতেই সেই পাগলাটে লম্বা লোকটার সঙ্গে একেবারে চোখাচোখি। শুধু তাই নয়, সে এগিয়ে এসে আমার শার্টের কলারটা একেবারে চেপে ধরেছে। আমি তো রীতিমতো ভ্যাবাচাকা। সত্যি বলতে কি, গত কয়েকদিনের আনন্দ উত্তেজনায় আমি লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। এ ধরনের কোনো বিপদের আশঙ্কা করিনি বলেই বোধহয় আমার সঙ্গে কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। লোকটা রক্তবর্ণ চোখ করে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে সেই ভাঙা ইংরেজিতে বলল, তোমাকে সাবধান করে দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না। সেই আমারই পূর্বপুরুষের মৃতদেহ নিয়ে চলেছ তুমি নিজের দেশে।
এর জন্য কি শাস্তি তোমাকে ভোগ করতে হবে তা তুমি ধারণাও করতে পারো না। এর প্রতিশোধ আমি নিজে নেব। আমি নিজে স্বহস্তে এই অপরাধের শোধ তুলব। এই বলে লোকটা আমার কলারটাকে খামচিয়ে চাপ দিয়ে আমার প্রায় শ্বাসরোধ করার উপক্রম করছিল। এমন সময় রাস্তারই একটা পুলিশ দৌড়ে এসে গায়ের জোরে লোকটাকে ছাড়িয়ে দিল। পথচারী কয়েকজন লোকও আমার বিপদ দেখে এগিয়ে এসেছিল। তারা আমার প্রতি সহানুভূতি প্রকাশ করে বলল, ওই লোকটা ওই রকমই পাগল, অনেকবার হাজত গেছে, আবার ছালাপেরি উৎপাত করে। পুলিশটাও বলল যে আমাকে আর চিন্তা করতে হবে না, লোকটিকে উত্তম মধ্যম দিয়ে তাকে শায়েস্তা করার বন্দোবস্ত করা হবে। আমার নিজেরও তেমন উদ্বেগের কোনো কারণ ছিল না। 4 দিন বাদেই ভারতগামী জাহাজে আমার প্যাসেজ বুক করা হয়ে গেছে। সঙ্গে যাবে সামারটনের দেয়া খ্রিস্টপূর্ব 4000 বছরের পুরনো ইজিপশীয় মৃতদেহ। দেশে ফিরে তার ব্যান্ডেজ খুলবে চলবে, তার উপর গবেষণা। মামির রাসায়নিক রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। 17 সেপ্টেম্বর। লোহিত সাগরের ওপর দিয়ে আমার জাহাজ চলেছে। সমুদ্র রীতিমতো রুক্ষ, কিন্তু তাতে আমার শরীরে কোনো কষ্ট নেই। কেবল কলমটা সোজা চলে না বলে লিখতে যায় একটু অসুবিধে। জাহাজের মালঘরে প্যাকিং কেসে বন্ধ কফিন। আমার মন পড়ে রয়েছে সেখানেই। সামারটন বন্দরে এসেছিলেন আমাকে গুড বাই করতে। তাকে মনে করিয়ে দিলাম কফিনের লেখাটা পড়া হলেই তিনি যেন আমাকে জানিয়ে দেন। তাকে এও বললাম যে অবসর পেলে তিনি যেন আমার অতিথি হয়ে গিরিডিতে এসে আমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যান। জাহাজ যখন ছাড়ছিল তখন ডাঙার দিকে চেয়ে ভিড়ের মধ্যে একটা উঁচু মাথা দেখতে পেলাম। দূরবীনটা চোখে লাগিয়ে দেখি সেই পাগলটা আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তার চোখে ও ঠোঁটের কোণে ক্রূর ও হিংস্র হাসি আমি কোনোদিন ভুলব না। পুলিশ বাবাজি বোধহয় শায়েস্তা করতে পারেনি লোকটাকে। লোহিত সাগরের উত্তেজনা বেড়েই চলেছে। এবার লেখা বন্ধ করতে হবে। 27 সেপ্টেম্বর। আজ সকালে গিরিডি পৌঁছেছি। বুবাস্টিসের মরুভূমিতে রোদে পুড়ে আমার রংটা যে বেশ কয়েক পোঁচ কালো হয়েছে সেটা আমার চাকর প্রহ্লাদের অবাক দৃষ্টিতে প্রথম খেয়াল করলাম। আমার ঘরের আয়না অবশ্য আমার সে অনুমানের সত্যতা প্রমাণ করালো। নিউটন এগিয়ে এসে আমার পাতলুনে তার গা ঘষতে আরম্ভ করলো, আর মুখে সেই চির পরিচিত স্নেহসিক্ত মিউ মিউ শব্দ। ভাগ্যিস বিড়ালের মৃতদেহ আনিনি সঙ্গে করে। নিউটন কোনো মতেই বরদাস্ত করতে পারত না ওটা। কফিনটা ল্যাবরেটরির অনেকখানি জায়গা দখল করে বসেছে। আমার আর তর সইছিল না, তাই দুপুরের মধ্যেই কফিনটা প্যাকিং কেস থেকে বার করিয়ে নিয়েছি। আজ প্রথম কফিনটাকে ভালো করে লক্ষ্য করলাম। তার চারপাশে এবং ঢাকনার ওপরটা সুন্দর কারুকার্য করা হয়েছে। ইজিপশীয়রা কাঠ খোদাইয়ের কাজে যে কতদূর দক্ষতা অর্জন করেছিল তাই কাজ দেখলেই বোঝা যায়। কফিনের ডালাটা খুলতে আরও একটা বাক্স বেরোলো। সেটা আকালে একটা শোয়ানো মানুষের মতো, অর্থাৎ ভেতরে যে মৃতদেহটি রয়েছে এটি তারই একটা সহজ প্রতিকৃতি। এর নাক, চোখ, মুখ সবই রয়েছে, আর সর্বাঙ্গে রয়েছে রঙিন তুলির নকশা। এই দ্বিতীয় বাক্সের ঢাকনাটা খুলতেই সেই চেনা গন্ধটা পেলাম, আর ব্যান্ডেজ মোড়া মৃতদেহটি দেখতে পেলাম। অন্য সব মামির যেমন দেখেছি এরও তেমনি হাত দুটো বুকের ওপর জড়ো করা। আপাসমস্তক ব্যান্ডেজ মোড়া, তাই লোকটার চেহারা কেমন তার কোনো আন্দাজ পেলাম না। তবে লোকটি যে লম্বা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার চেয়েও প্রায় 1 হাত বেশি, অর্থাৎ 6 ফুটের বেশ উপরে। ব্যান্ডেজ খোলার কাজটা আগামীকালের জন্য রেখে দিলাম। আজ বড় ক্লান্ত। তাছাড়া আমার গবেষণার সরঞ্জামও সব পরিষ্কার করে রাখতে হবে। উশ্রির বালি কিছুটা এসে জমেছে তাদের মধ্যে। অবিনাশবাবুকে কাল খবর দিয়ে ডেকে এনে এই বাক্সের ডালা খুলে দেখিয়ে দেব। আমার বৈজ্ঞানিক গবেষণা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা তার একটা বাতি। এটা দেখলে পর কিছুদিনের জন্য বোধহয় মুখটা বন্ধ হয়ে যাবে। এই কিছুক্ষণ আগে দরজা ধাক্কার শব্দ শুনে আমি তো অবিনাশবাবু মনে করে প্রহ্লাদকে দেখতে পাঠিয়েছিলাম। সে ফিরে এসে বলল কেউ নেই। তাহলে বোধহয় ঝড়ের শব্দ হচ্ছিল। কদিন থেকেই নাকি এখানে ঝড় বৃষ্টি চলছে। 29 সেপ্টেম্বর। কাল যা ঘটনা ঘটে গেছে তারপর আর ডায়েরি লেখার সামর্থ্য ছিল না। তাই আজ সকালে ঠান্ডা মাথায় কালকের ঘটনাটা লেখার চেষ্টা করছি। পরশু ডায়েরিতে সন্ধ্যাবেলা দরজায় ধাক্কার কথা লিখেছি।
তখন ভেবেছিলাম বুঝি ঝড়ে এরকম শব্দ হচ্ছে। রাত 11টা নাগাদ ঝড়টা থেমে যায়। আমারও ঘুম এসে যায় তার কিছুক্ষণ পরে। কটার সময় ঠিক খেয়াল নেই, আবার সেই ধাক্কার শব্দে ঘুমটা ভেঙে যায়। প্রহ্লাদ আমার ঘরের বাইরের বারান্দায় শোয়। ওর আর সবই ভালো, কেবল দোষের মধ্যে ঘুমটা অতিরিক্ত গাঢ়। এই ধাক্কার শব্দে ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। অগত্যা আমি নিজেই আমার টর্চটা হাতে করে নিয়ে চললাম দেখতে যে কে এলো এত রাত্রে। নিচে গিয়ে সদর দরজা খুলে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। টর্চের আলো ফেলে চারদিকটা দেখলাম, কেউ কোথাও নেই। হঠাৎ আমার হাতটা নিচে নামায় আলোটা দরজার চোকারের ঠিক সামনে সিঁড়ির ওপর পড়াতে হঠাৎ দেখি সেখানে ভিজে পায়ের ছাপ। আর সেই পায়ের আয়তন দেখেই মনের ভেতরটা খচখচ করে উঠল। গিরিডি শহরে এত বড় পায়ের ছাপ কার হতে পারে? যারই হোক না কেন, তিনি উধাও হয়েছেন, এবং একবার এসে যখন ফিরে গেছেন তখন আসা যায় যে এত রাত্রে হয়তো তার আর পুনরাগমন ঘটবে না। আমি দরজা বন্ধ করে ফিরে গেলাম আমার শোয়ার ঘরে। যাওয়ার পরে কি জানি খেয়াল হলো, ল্যাবরেটরির ভেতরটা একবার উঁকি দিয়ে দেখে এলাম। কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। কফিন যেখানে ছিল সেখানেই আছে, ডালাও বন্ধ আছে। ল্যাবরেটরি থেকে বেরিয়ে দেখি নিউটন বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে। তার লোমগুলো খাড়া, আর সর্বাঙ্গে কেমন যেন তটস্থ ভাব। হয়তো দরজা ধাক্কার শব্দতেই নিউটনের ঘুম ভেঙে গেছে, এবং এত রাত্রে আমার বাড়িতে এই ধরনের ঘটনা নিতান্ত অস্বাভাবিক বলে সে নিজেও অস্বস্তি বোধ করছে। আমি নিউটনকে কোলে তুলে আমার শোবার ঘরে নিয়ে এলাম। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিউটনকে খাটের পাশেই মেঝেতে কার্পেটে শুয়ে দিয়ে নিজে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন অর্থাৎ গতকাল সকাল সকাল উঠে কফি খেয়ে ল্যাবরেটরিতে হাজির হলাম। ঘন্টা দুয়েক ধরে আমার কাঁচের সরঞ্জামগুলো পরিষ্কার করলাম। টেস্ট টিউব, রিটর্ট, জার, বোতল, ফ্লাস্ক এসবগুলোতেই ধুলো পড়েছিল। আমি তারপর প্রহ্লাদকে বললাম, আমি যতক্ষণ ল্যাবরেটরিতে আছি ততক্ষণ যেন কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া না হয়, এবং সে নিজেও যেন ওয়ার্নিং না দিয়ে না ঢোকে। তারপর কফিনের পাশে সরঞ্জাম সমেত একটা টেবিল এবং আমার নিজের বসার জন্য একটা চেয়ার এনে আমার কাজ শুরু করলাম। মৃতদেহকে অবিকৃত অবস্থায় রাখার জন্য ইজিপশীয়রা যেসব মশলা ব্যবহার করত তার মধ্যে ন্যাট্রন, কস্টিক সোডা, বিটুমেন, বালসাম ও মধুর কথা জানা যায়। কিন্তু এছাড়াও এমন কোনো জিনিস ইজিপশীয়রা ব্যবহার করত যার কোনো হদিস পরীক্ষা করেও পাওয়া যায়নি। আমাকে অজ্ঞাত উপাদানগুলি গবেষণা করে বার করতে হবে। বাক্সের ডালা ও কফিনের ডালা খুলে আমি আরও একবার ব্যান্ডেজ পরিবৃত মমিটার দিকে চেয়ে দেখলাম। মৃতদের কোনো বিকার না ঘটলেও 4000 বছরে ব্যান্ডেজগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। খুব সাবধানে চিমটে দিয়ে খুলতে হবে সেগুলোকে। হাতে দস্তানা ও মুখে মাস্ক পরে আমার কাজ শুরু করে দিলাম। মাথার ওপর থেকে ব্যান্ডেজটা খুলতে শুরু করে প্রথমে কপাল এবং তারপর মুখের বাকি অংশগুলো বেরোতে আরম্ভ করলো। কপালটা বেশি চওড়া নয়, চোখগুলো কোটরে ঢোকা, নাক বেশ উঁচু। ডান দিকের গালে ওটা কি? 3টে গভীর ও লম্বা দাগ, কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে চেরা হয়েছে যেন গালের চামড়াটাকে। তলোয়ার যুদ্ধের দাগ সম্ভব কি? কিন্তু তাহলে 3টে হবে কেন? আর দাগগুলো সমান্তরালভাবেই বা যাবে কেন? ঠোঁটের কাছটা পর্যন্ত যখন বেরিয়েছে তখন যেন মুখটা কেমন চেনা চেনা বলে মনে হলো। এই চোয়াল, এই চোখ, এই নাক, কোথায় দেখেছি এই চেহারা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পোর্ট সাইডের সেই পাগলের সঙ্গে এই চেহারার আশ্চর্য সাদৃশ্য। কিন্তু সেটা তো তেমন অস্বাভাবিক কিছু নয়। আমাদের বাঙালিদের পরস্পরের মধ্যে যেমন চেহারার পার্থক্য দেখা যায়, ইজিপশীয়দের মধ্যে পার্থক্য তার চেয়ে অনেক কম। প্রাচীন ইজিপশীয় মূর্তিগুলোর মধ্যে যেমন চেহারা দেখা যায়, পোর্ট সাইডের রাস্তাঘাটে আজকের দিনেও সেরকম চেহারা অনেক চোখে পড়ে। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই। ইজিপশীয়দের মধ্যে ধরে নেওয়া যায় এটা একটা খুব টিপিক্যাল চেহারা। মনে মনে ভাবলাম, সেই পাগল বলেছিল, আমার পূর্বপুরুষের মৃতদেহ নিয়ে চলেছে তুমি। বোধহয় তার কথায় আমলটা তখন একটু বেশিই দিয়েছিলাম, তাই এখন আদল দেখে মনে একটা অমূলক আশঙ্কা জাগছে। পোর্ট সাইডের স্মৃতি অগ্রাহ্য করে আমি ব্যান্ডেজ খোলার কাজে এগিয়ে চললাম। গলার কাছ থেকে ব্যান্ডেজটা সত্যিই পচা বলে মনে হতে লাগলো। চিমটের টানে সেটা টুকরো টুকরো হয়ে যেতে লাগলো।
কিন্তু এ ব্যাপারে অধৈর্য হলে মুশকিল, তাই অত্যন্ত ধীর ও শান্তভাবে চালাতে লাগলাম হাঁট। সময় যে কীভাবে কেটে যাচ্ছে সে বোধহয় কাজের সময় সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। পাঁজরের নিচটায় যখন পৌঁছেছি তখন খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে, বাতিটা জ্বালানো দরকার। চেয়ার ছেড়ে উঠতে যাব এমন সময় জানলার দিকে চোখ পড়তেই সর্বাঙ্গে যেন একটা শিহরণ খেলে গেল। জানলার কাছে মুখ লাগিয়ে ঘরের ভেতর এক দৃষ্টি চেয়ে রয়েছে পোর্ট সেইদের সেই পাগল। তার চোখে মুখে আগের চেয়ে শতগুণ হিংস্র উন্মত্ত ভাব। সে একবার আমার দিকে আর একবার কফিনের দিকে চাইছে। ঘরের আলো জ্বালালে হয়তো আতঙ্কের ভাবটা একটু কমবে এই মনে করে দেয়ালের সুইচের দিকে হাত বাড়িয়েছি। এমন সময় একটা প্রচণ্ড ধাক্কা জানলার ছিটকিনিটা ভেঙে উপড়ে ফেলে লোকটা এক লাফে একবারে আমার ল্যাবরেটরির মধ্যে এসে পৌঁছলো। তারপর তার পৈশাচিক দৃষ্টি আমার দিকে নিবন্ধ করে হাত দুটোকে বাড়িয়ে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তারপরের ঘটনাটা ঠিক পরিষ্কারভাবে বর্ণনা করার সাধ্য আমার নেই, কারণ সেই সমস্ত ঘটনাটা ঘটে গেল একটা বৈদ্যুতিক মুহূর্তের মধ্যে। লোকটা আমার দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা প্রচণ্ড ফ্যাঁস শব্দ করে নিউটন কোত্থেকে জানিয়ে সে সোজা লাফিয়ে পড়ল লোকটার মুখের ওপর। তারপর একবারে রক্তাক্ত ব্যাপার, পাগলের ডান গালে একটা বীভৎস আঁচড় দিয়ে নিউটন তাকে একবারে ধরাশায়ী করে ফেলল। নিউটনের আক্রোশ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। সব থেকে আশ্চর্য ব্যাপার হলো লোকটা সেই যে রক্তাক্ত গাল নিয়ে মাটিতে পড়ল, এই অবস্থা থেকে সে আর উঠতে পারল না। শক থেকে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, এছাড়া এভাবে তার মৃত্যুর আর কোনো কারণ আমি খুঁজে পেলাম না। লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সঙ্গে সঙ্গে নিউটন লেজ গুটিয়ে সুবোধ বালকটির মতো ল্যাবরেটরি থেকে বেরিয়ে চলে গেল। আর আমি একটা অসহ্য দুর্গন্ধ পেয়ে কফিনের দিকে তাকিয়ে দেখি 4000 বছরের পুরনো মৃতদেহে বিকারের লক্ষণ দেখা দিয়েছে। এই পাগলটির মৃত্যুর সঙ্গে সঙ্গে ইজিপশিয়ান জাদুর মেয়াদ ফুরিয়ে গেছে। আমি আর দ্বিধা না করে কফিনের ডালাটা বন্ধ করে 36 রকম সুগন্ধ ফুলের নির্যাস মিশিয়ে আমার নিজের তৈরি এসেন্সের খানিকটা ল্যাবরেটরির চারদিকে স্প্রে করে গেলাম। মামির রহস্যই রয়ে গেল এই যাত্রা। প্রাচীন ইজিপশীয় বৈজ্ঞানিক এই একটি ব্যাপারে এখনও ভারতের সেরা বৈজ্ঞানিকের এক ধাপ ওপরে রয়ে গেলেন। স্থানীয় পুলিশ খবর পাঠাতে অল্পক্ষণের মধ্যেই তারা এসে পড়ল। তখন এখানকার ইন্সপেক্টর যতীন সমাদ্দার আমাকে খুবই সমীহ করেন। তিনি চোখ কপালে তুলে বললেন, ওই কাঠের বাক্সটির মৃতদেহের জন্য তো আর আপনি দায়ী নন, কিন্তু ওই যে মাটিতে যিনি পড়ে আছেন তার মৃত্যুর তদন্তের ব্যাপারে আপনাকে একটু ঝক্কি পোয়াতে হবে। আমি বললাম, সে হোক, আপাতত এই প্রাচীন আর এই নবীন লাশ দুটোকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন তো। 7ই অক্টোবর। আজ সামারটনের চিঠি পেয়েছি। লিখেছে, প্রিয় প্রফেসর শঙ্কু, আশা করি নোবেল প্রাইজ পাওয়ার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছ। তোমার কফিনের প্যাপাইরাসটার পাঠোদ্ধার করেছি। তাতে মৃত ব্যক্তির পরিচয় দিয়ে বলা হয়েছে ইনি জীবদ্দশায় বেড়ালমুখী নেফতেদ দেবীর অবমাননা করেছিলেন বলে প্রাণদণ্ডে দণ্ডিত হন, কিন্তু সেই দণ্ডভোগ করার আগেই একটি বেড়ালের আঁচড় খেয়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। অর্থাৎ দেবী তার অবতারের রূপ ধরে তার অপমানের প্রতিশোধ নিজেই নিয়েছিলেন। আশ্চর্য নয় কি? এর বৈজ্ঞানিক ভিত্তি কী হতে পারে সেটাও ভেবে দেখতে পারো। তোমার কাজ কেমন চলছে জানিও। আমি ইংল্যান্ডে ফিরে প্রাণপণে তোমার বিটল মাহাত্ম্য প্রচার করেছি। ইতি ভবদীয় জেমস সামারটন। সামারটনের চিঠিটা পড়ে ভাঁজ করে খামের ভেতর রাখতে যাব এমন সময় আমার পাতলুনে নিউটনের গা ঘষা অনুভব করলাম। আমি সস্নেহে তাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হে মার্জার, তুমিও কি নেবদেব দেবীর অবতার নাকি? নিউটন বলল, ম্যাও।